ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, রিপোর্ট। চীনের নতুন অস্ত্রভান্ডার বিশ্বকে কি বার্তা দিচ্ছে? খলিস্তানিদের পাশাপাশি মদত পেয়েছে হিজবুল্লাহ, হামাসও। প্রথমবার সন্ত্রাসী সংস্রব কবুল কানাডার। ইরানে হিজাব বিরোধী আন্দোলনের এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলাল ইরান। ট্রাম্পের সন্ধির প্রস্তাব পুরোপুরি প্রতিদান দেবেন মোদি। ইরানের নারী অধিকার আন্দোলনে নিরাপত্তা কর্মীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনলেন সংবাদ ছিল না, এখন আসছি বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার 5 সেপ্টেম্বর একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এরই মধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় হিংস্র সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন, আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন। তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, আমি ট্রাম্পকে সম্মান করি, আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা মারক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী। মার্কিন হুমকির মধ্যে মাদুরো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত করেছেন। এই সপ্তাহের শুরুতে মাদুরো জনসাংবাদিকে বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ করা হলে সেটি দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ট্রাম্প মূলত 2025-এর জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিম বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই গণ্য করেছে। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে নতুন অস্ত্র ভান্ডার উন্মোচন করেছে চীন। এসব অস্ত্রের বেশিরভাগই প্রথমবারের মতো দেখা গেছে। বিশাল এই অস্ত্র ভান্ডারের কমপক্ষে 5টি নতুন অস্ত্র বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্র ভান্ডার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে সক্ষম হলেও মূলত এটি প্রতিরোধ হিসেবেই ব্যবহৃত হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর চীন ও এশিয়া নিরাপত্তা কর্মসূচির পরিচালক জিংডং ইউয়ান আনাদোলুকে বলেন, এই সামরিক ক্ষমতাগুলো সব মাত্রায় ছড়িয়ে আছে। আন্তঃমহাদেশীয় থেকে আঞ্চলিক, কৌশলগত থেকে কৌশলগত অধিক, আকাশ, সমুদ্র, মহাকাশ। জিংডং জানান, নতুন ডংফিং DF আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সংস্করণ, যেমন DF-5C এবং DF-61, যেখানে DF-61-তে 10টি পর্যন্ত MIRV ওয়ারহেড বহনের ক্ষমতা আছে। এছাড়া নতুন DF-26D অ্যান্টিশিপ মিসাইল, DF-17 এবং YJ-21 হাইপারসনিক মিসাইল, মাক 6 থেকে 10 গতি সম্পন্ন, নতুন ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধবিমান J-35 এবং J-15T, YJ-12 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, বিমান প্রতিরোধ ক্ষেপণাস্ত্র এবং KJ-600 AWACS আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রদর্শিত হয়। তার মতে শীর্ষ 5 অস্ত্র হল DF-61 ICBM, DF-17 হাইপারসনিক মিসাইল, YJ-12 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, J-15 যুদ্ধবিমান, মানববিহীন ড্রোন এবং KJ-600 AWACS। অন্যান্য অস্ত্রের মধ্যে ছিল LY-1 লেজার অস্ত্র, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-20, বিভিন্ন প্রকার ড্রোন, সাবমেরিন ড্রোন AJ-X-002 এবং লয়াল উইংম্যান নামে পরিচিত GJ-11 স্টেলথ আক্রমণাত্মক ড্রোন। তাইওয়ান ভিত্তিক জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের গবেষক চিয়েন ইউ শি বলেন, DF সিরিজ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তৈরি। শুধু গুয়াম বা হাওয়াই নয়, DF-5C সরাসরি যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। জিংলাই আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জুলাং-3 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় মিসাইল, DF-61 স্থলভিত্তিক ICBM, নতুন ডংফেং 31 স্থলভিত্তিক ICBM।
SIPRI এর তথ্য মতে 2025-এর শুরুতে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার প্রায় 600-তে পৌঁছেছে, যা বিশ্বের মধ্যে দ্রুততম হারে বেড়েছে। প্রতি বছর গড়ে 100 ওয়ারহেড যোগ হচ্ছে। চীন আরও উন্মোচন করেছে সাবমেরিন ড্রোন, স্বয়ংক্রিয় জাহাজ, মাইন পাতা ব্যবস্থা, এমনকি রোবোটিক নেকড়ে, যা গোপন অভিযান, মাইন অপসারণ বা শত্রু সেনা নির্মূলে ব্যবহৃত হতে পারে। হিজাব বিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। শনিবার 6 অক্টোবর এই তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান। 2022 সালে মাহসা আমিনী নামে এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়। সঠিকভাবে হিজাব না পরায় তাকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। এর কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয়। এ তথ্য ছড়িয়ে পড়লে পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশো মানুষের মৃত্যু হয়। মিজান জানিয়েছে, মেহরান বাহরামিয়ান নামের ওই বিক্ষোভকারী 2022 সালের ডিসেম্বরে ইস্ফহান প্রদেশের সেমিরম এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহসিন রেজাই নামে এক কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আজ সকালে তার দণ্ড কার্যকর হয়েছে। তার মৃত্যুদণ্ড কার্যকরে মাধ্যমে ওই বিক্ষোভের সঙ্গে জড়িত অন্তত 10 জনকে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। কিছু অধিকার সংস্থা জানিয়েছে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 2022 সালে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তাদের আরেক ভাই মোরাদ নিহত হন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মারধর, দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে বন্দী করে এবং আহত ও তাদের পরিবারের সদস্যদের হুমকি ধুমকি দিয়ে প্রায় স্বীকারোক্তি আদায় করে ইরানের নিরাপত্তা বাহিনী, যেগুলো আদালতে পরবর্তীতে প্রমাণ হিসেবে দেখানো হয়। কানাডার মাটি ব্যবহার করে খলিস্তানি গোষ্ঠীগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে অভিযোগ তুলেছে ভারত। কিন্তু প্রধানমন্ত্রী পদে জাস্টিন ট্রুডো থাকাকালীন জোর গলায় তা অস্বীকার করেছে কানাডা। ক্ষমতার পালাবদলের পর নয়াদিল্লির সেই অভিযোগের সত্যতা প্রথমবার স্বীকার করে নিল অটোয়া। শুধু কানাডার মাটি নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করাই নয়, বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন সেই কাজে আর্থিক সহায়তাও সে দেশ থেকেই পাচ্ছে। কানাডার অর্থ দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে এমনই মন্তব্য করা হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কারনের সরকার জানিয়েছে, বব্বর খালসা, ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন, সিক্স ফর জাস্টিসের মতো খালিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি বহুদিন ধরে কানাডার মাটিতে নিরাপদ আশ্রয় পেয়ে এসেছে। গত 2 দশক ধরে বারে বারে এই অভিযোগই তুলে এসেছে নয়াদিল্লি। রিপোর্টে কানাডা ছাড়াও একাধিক দেশ থেকে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত পাওয়ার উল্লেখ রয়েছে। এমনকি হামাস বা হিজবুল্লার মতো পশ্চিম এশিয়ার জঙ্গি গোষ্ঠীগুলিও কানাডার মাটি থেকে আর্থিক সহায়তা পাচ্ছে বলে রিপোর্টে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ক্ষমতাসীন লিবারেল পার্টির অন্দরে বিদ্রোহের জেরে গত জানুয়ারিতে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভারত বিরোধী হিসেবে পরিচিত ট্রুডোর স্থানে কুর্সিতে বসেন কার্নে। তারপরই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন তিনি। কানাডা সরকারের নতুন রিপোর্ট দ্বিপাক্ষিক সুসম্পর্ক ফিরিয়ে আনার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে। সম্পর্কটা ঠিক কেমন সেই জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বার্তা ইতিবাচক বলে মনে করছে ভারত। তাই এই প্রথম ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া গেল। আজ শনিবার সকালে মোদি এক্স মারফত বললেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্ক নিয়ে তার ইতিবাচক মনোভাবের প্রশংসা করি। আমরা পুরোপুরি এর প্রতিদান দেব। একদিন আগে গতকাল শুক্রবার এই ট্রাম্পই তির্যকভাবে বলেছিলেন, ভারত ও রাশিয়াকে আমরা চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তার সঙ্গে তিনি এসসিও সম্মেলনে যোগ দেওয়া মোদি, পুতিন ও শি জিনপিংয়ের ছবিও দিয়েছিলেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস নেই মোদির। ওই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নীরব ছিলেন, কোনো মন্তব্য করেননি। 24 ঘন্টা কাটতে না কাটতেই ওই খেদোক্তি ছাপিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, তিনি সবসময় মোদির বন্ধু থাকবেন, তিনি একজন মহান প্রধানমন্ত্রী। ট্রাম্প আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ ধরনের, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই মন্তব্য ও তার পিঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক জবাবের ফলে নতুন জল্পনা শুরু হয়ে গেছে। গত 27 অগস্ট অতিরিক্ত 25% জরিমানা শুল্ক চাপানোর পর থেকে ট্রাম্প ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যত মন্তব্য করেছেন তার একটারও জবাব মোদি দেননি। এমনকি চীনের অন্ধকারে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলা নিয়ে করা মন্তব্যেরও জবাব তিনি দেননি।
অথচ পরের দিনের মন্তব্য জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই মোদির ইতিবাচক বিবৃতি থেকে মনে করা হচ্ছে সম্পর্কের আড়ষ্টতা হয়তো শিথিল হতে চলেছে, বরফ সম্ভবত গলতে শুরু করেছে। এএনআই এর করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারতকে আমরা হারিয়ে ফেলিনি। মোদি আমার খুব ভালো বন্ধু, সেই বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। উনি খুব ভালো প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক বিশেষ সম্পর্ক আছে, ভয়ের কিছু নেই। মোদি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আপনারা জানেন মোদির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। মাস দুয়েক আগেই তিনি এখানে এসেছিলেন, আমরা রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনও করেছিলাম। ট্রাম্প অবশ্য এ সময় রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার হতাশার কথাও গোপন করেননি। ট্রাম্পের সঙ্গে কথাবার্তা এএনআই সামাজিক মাধ্যমে দেওয়ার সঙ্গে সঙ্গেই মোদি মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে তার বার্তা পাঠান। সেই বার্তার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এএনআইকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে প্রধানমন্ত্রী অসম্ভব গুরুত্ব দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সম্পর্ক ও রসায়ন খুব ভালো। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি, তাই এ পরিস্থিতিতে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনতে কেন অনড় নরেন্দ্র মোদি? যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কহানির কারণ রাশিয়া থেকে সস্তায় ভারতের তেল কেনা। যুক্তরাষ্ট্র মনে করে তেল কেনার মধ্যে দিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে ভারত সাহায্য করছে। ওই অর্থই হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার রসদ। সে কারণে ট্রাম্পের সহযোগীরা ওই যুদ্ধকে মোদির যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। এই পরিস্থিতিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করবে না। আমাদের পক্ষে যা সবচেয়ে ভালো আমরা সেটাই করব, নিঃসন্দেহে তেল কিনব। ইরানে 2022 সালে নারী অধিকার আন্দোলনের সময় এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগে আজ শনিবার মেহরান বাহারামিয়ান নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান এ তথ্য জানিয়েছে। ইরানের নীতি পুলিশের হেফাজতে 22 বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুতে দেশটিতে ওই আন্দোলন দানা বেঁধেছিল। হিজাব আইন ভঙ্গ করার কারণে তাকে আটক করেছিল পুলিশ। ওয়েবসাইট মিজানে বলা হয়েছে, ইরানের ইস্পাহান প্রদেশের সেমিনাম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে হামলাকারীদের একজন ছিলেন মেহরান বাহারামিয়ান। হামলায় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই নিহত ও কয়েকজন আহত হন। 2022 সালের পর থেকে এখনো পর্যন্ত এ নিয়ে আন্দোলনে অংশ নেওয়া 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বাহারামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের আরেক ভাই মুরাদ বাহারামিয়ান 2022 সালে আন্দোলন চলাকালীন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। যে কারণে ইরানে বিক্ষোভ এতটা ছড়িয়ে পড়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, নির্যাতন করে দীর্ঘকাল একাকী কারাবাসে রেখে ও হুমকি দিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় ও আদালতে এসব স্বীকারোক্তি প্রায়ই ব্যবহার করা হয়। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আগামী 8 সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি। সংস্থাটির খবরে বলা হয়, ইইউ এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইইউ দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।